রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থী যে তৎপরতা চলছে তা ইরানের ইসলামী বিপ্লবের মাধ্যমে অনুপ্রাণিত বলে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইল-উজমা খামেনেয়ির মন্তব্য। বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সাম্প্রতিক সহিংসতা, বললেন প্রধানমন্ত্রী। সহিংসতার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, দাবি পলকের। বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তার পক্ষে শক্ত অবস্থান নিলেন মমতা ব্যানার্জি। এবং গাজার দের আল বালা এলাকার একটি ফিল্ড হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনির শাহাদাত, বেশিরভাগই নারী ও শিশু। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইল-উজমা খামেনেয়ি বলেছেন, বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থী যে তৎপরতা চলছে তা ইরানের ইসলামী বিপ্লবের মাধ্যমে অনুপ্রাণিত। ফিলিস্তিনিদের পক্ষে চলমান তৎপরতার ভূয়সী প্রশংসা করেন সর্বোচ্চ নেতা। তেহরান প্রদেশে ইরানের ১২,০০০ শহীদের স্মরণে আয়োজিত এক সমাবেশে সর্বোচ্চ নেতা একথা বলেন। সর্বোচ্চ নেতা ৮ বছরের পবিত্র প্রতিরোধ যুদ্ধে ইরানি যোদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকার ব্যাপক প্রশংসা করে বলেন, তারা পবিত্র প্রতিরক্ষার সময় ইসলামী প্রজাতন্ত্রের ভেতরে ও বাইরে প্রতিরোধ এবং সহনশীলতার বার্তা পৌঁছে দিয়েছিল। আয়াতুল্লাহ খামেনেয়ি বলেন, আজকে সারা বিশ্বে ফিলিস্তিনের পক্ষে যে স্লোগান এবং অবস্থান দেখা যাচ্ছে, এই একই স্লোগান ও অবস্থান ছিল মরহুম ইমাম খোমেনির মধ্যে। তার সেই স্লোগান এবং অবস্থান ধারণ করেছিল ইরানের জনগণ। ইরানের সেনাবাহিনী ইসলামী প্রজাতন্ত্র রক্ষায় নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের কসম খাওয়া শত্রুরা যেন জেনে রাখে তাদেরকে ইরানের কোনো ক্ষতি করার অনুমতি দেওয়া হবে না। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী এমকেওর ইরান বিরোধী এক অভিযানের ৩৬তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার এক বিবৃতিতে সেনাবাহিনী ওই হুঁশিয়ারি উচ্চারণ করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সেদিন এমকেওর বিরুদ্ধে অভিযান চালাতে ব্যর্থ হলে তারা ইরান দখল করে নিতে পারত। বিবৃতিতে বলা হয়, এমকেও সন্ত্রাসীরা ভেবেছিল ১৯৮০ সাল থেকে ইরাকের চাপিয়ে দেওয়া ৮ বছরের যুদ্ধের কারণে ইরান দুর্বল হয়ে গেছে। এ অবস্থায় ইরানে ঢুকে পড়তে পারলেই দেশটি দখল করে নেওয়া যাবে। কিন্তু সন্ত্রাসী গোষ্ঠীকে সেদিন এমন শিক্ষা দেওয়া হয় যে এটি আর কখনো এমন বেপরোয়া হামলা চালানোর কথা কল্পনাও করেনি। গাজা উপত্যকার অসহায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইয়েমেনের লাখ লাখ মানুষ গতকালও দেশটির রাজপথে নেমে এসেছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে প্রতি শুক্রবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছেন ইয়েমেনের বিপ্লবী জনতা। রাজধানী সানায় গতকালের বিক্ষোভে অন্তত ২০ লাখ লোক সমবেত হয়েছিলেন এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য ইয়েমেনের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। টানা ৪০তম সপ্তাহের মতো অনুষ্ঠিত এই বিক্ষোভে লাখ লাখ মানুষ ইয়েমেনের পাশাপাশি ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং তারা ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী যে অভিযান চালাচ্ছে তার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং এই হামলা যেন জোরদার করা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা চালানো হয়েছে।
আজ সকালে পঙ্গু হাসপাতালে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হল, এর দায়িত্ব কার? এর বিচার দেশবাসীর কাছে চাই। এ সময় সরকার আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করবে বলেও জানান শেখ হাসিনা। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। তিনি আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর আগে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে আহতদের দেখতে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সরকার দেশে ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আজ প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন প্রতিমন্ত্রী। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে শুরু হওয়া সংঘর্ষের মধ্যে গত ১৮ জুলাই রাত ৮:৩০টার পর থেকে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ বন্ধ হয়ে যায়। ওই দিন প্রতিমন্ত্রী বলেছিলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এর জন্য পূর্বে কোনো ঘোষণা দেওয়া হয়নি। পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংযোগ দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে মন্তব্য করে ভারতের কেন্দ্রীয় সরকারের তোপের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পাল্টা জবাবে তিনি বলেন, অন্যদের চেয়ে তিনি পররাষ্ট্রনীতি বেশি বোঝেন। এর আগে ২১ জুলাই ধর্মতলার এক জনসমাবেশে মমতা ব্যানার্জি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের রক্ত ঝরছে, তারা কেউ আশ্রয় চাইলে ফিরিয়ে দেবেন না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে নোট দিয়ে প্রতিবাদ জানায় ঢাকা। এমন আবহে প্রতিবেশী দেশের বিষয়ে মন্তব্য করা রাজ্য সরকারের এখতিয়ারে পড়ে না বলে জানায় দেশটির কেন্দ্রীয় সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার বক্তব্যের জবাবে এসব কথা বলেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী। রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। গাজার দেইরালবালা এলাকার সৈয়দা খাদিজা স্কুলে অবস্থিত ফিল্ড হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি শহীদ এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, দেইরালবালা এলাকায় খাদিজা স্কুলে ৪,০০০-এরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। সেই স্কুল মাঠে স্থাপিত আল আকসা শহীদ ফিল্ড হাসপাতালে আজ বিকেলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ৩টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কমপক্ষে ৩৫ জন নিরীহ নাগরিক শহীদ হন। তাদের মধ্যে ১৫ জনই শিশু এবং ৮ জন নারী। ইসরায়েলি দখলদার সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে খাদিজা স্কুলের ফিল্ড হাসপাতালে হামাসের নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালানো হয়। তবে হামাসের মুখপাত্র ওসামা হামদান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, খাদিজা স্কুলকে হামাসের কমান্ড সেন্টার বলে দাবি করা একটি জঘন্য মিথ্যাচার। ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা মোস্তফা মোহাম্মদ আবু আরার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে হামাস বলেছে,
ইহুদিবাদীদের কারাগারে হামাসের এই নেতার মৃত্যু হত্যাকাণ্ডের সমতুল্য। হামাস সুস্পষ্ট করে বলেছে, ইহুদিবাদীদের নির্যাতন এবং চিকিৎসা অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। গাজার কারাবন্দী বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী কর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দীদেরকে অমানবিক পরিস্থিতিতে রাখছে এবং তাদের উপর ধারাবাহিক অত্যাচার নির্যাতন চালাচ্ছে। বিবৃতিতে এ ধরনের মৃত্যুর ঘটনাকে কুৎসিত ও ঠান্ডা মাথার খুন বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল এ ধরনের ঘটনা ঘটালেও তা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরের বাইরে থাকছে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের নতুন সরকার। গতকাল শুক্রবার 10 নং ডাউনিং স্ট্রিট এই ঘোষণা দিয়েছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকার আইসিসিকে বলেছিল যে তারা নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়ে আদালতের এখতিয়ার সংক্রান্ত একটি প্রশ্ন জমা দিতে চায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংগঠনের দায়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইউভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান গত মে মাসে আদালতের প্রতি অনুরোধ জানিয়েছিলেন। যদি আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলে 124টি সদস্য রাষ্ট্র নেতানিয়াহু কিংবা অন্যদের গ্রেপ্তার করতে আইনগতভাবে বাধ্য। মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোট ইউক্রেন সংঘাত থেকে ফায়দা তুলছে। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা বলেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাং জিয়াওগ্যাং। চলতি মাসের শুরুতে ওয়াশিংটনে নেটো জোটের শীর্ষ সম্মেলনে গৃহীত ঘোষণার বিষয়ে ঝ্যাংকে মন্তব্য করতে বলা হলে তিনি বলেন, নেটো যে ঘোষণা প্রকাশ করেছে তা মিথ্যা ও পক্ষপাতপূর্ণ। নেটো ঘোষণাপত্রে বেইজিংকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের একটি চূড়ান্ত সমর্থনকারী পক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ প্রসঙ্গে ঝ্যাং বলেন, মার্কিন নেতৃত্বাধীন নেটো মিত্ররা আগুনে ঘি ঢালছে এবং যুদ্ধ থেকে লাভবান হচ্ছে। চীনের উপর দোষ চাপানোর পরিবর্তে নেটোকে নিজের বিষয়ে চিন্তাভাবনা করা দরকার। ঝ্যাং পশ্চিমা সামরিক জোটের বিরুদ্ধে বিশ্বজুড়ে সংঘাত উস্কে দেওয়ার অভিযোগ করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ ইতিহাসের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প খোলা মনের হতে পারেন, তবে তিনি মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দৌড় শুরু করেছিলেন। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, রাশিয়া নেপোলিয়ন এবং হিটলার দুজনকেই পরাজিত করেছে, ফলে পুনর্নির্বাচিত হলে ইউক্রেন সংঘাত বন্ধ করা তার জন্য অগ্রাধিকার হবে। এদিকে ট্রাম্প আমলের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওয়াল স্ট্রিট জার্নালকে একটি শান্তি পরিকল্পনার রূপরেখা দিয়েছেন, যা রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের প্রকৃত অবস্থানের সাথে ভিন্ন বলে মনে হচ্ছে। ওই পরিকল্পনা মূলত ট্রাম্প নিজেই প্রণয়ন করেছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকায় অভিবাসী শিশুরা দুর্বিষহ জীবনযাপন করছে। তারা ওয়াশিংটনের ভুল অভিবাসন নীতির নীরব শিকারে পরিণত হয়েছে। বিস্তারিত প্রতিবেদনটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশ করা অভিবাসী, যাদের একটি বড় অংশ শিশু, তাদের বেশিরভাগ আসে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে। এসব অভিবাসী শিশু যুক্তরাষ্ট্রে যে ভয়াবহ দুর্বিষহ জীবন কাটাতে বাধ্য হয়, তা ওয়াশিংটনের ভুল অভিবাসী নীতির মারাত্মক কুফল বলে পর্যবেক্ষকরা মনে করেন। আমেরিকায় প্রবেশ করার পরপরই অভিবাসী শিশুদেরকে তাদের পিতামাতার কাছ থেকে আলাদা করে ফেলা হয়। এরপর তাদেরকে বিভিন্ন ক্যাম্পে
হাজার হাজার শিশুর মধ্যে গাদাগাদি করে রাখা হয়। এসব শিশু পুলিশি নির্যাতনের পাশাপাশি ভয়াবহ রকম যৌন নিপীড়নের শিকার হয় বলে বিভিন্ন খবরে জানা যায়। পার্স টুডে ফার্সি জানিয়েছে, মার্কিন বিচার মন্ত্রণালয় সম্প্রতি অভিভাবকহীন এসব শিশুকে নিপীড়নের অভিযোগে একটি বেসরকারি আশ্রয়কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মার্কিন অ্যাটর্নি জেনারেলের সহকারী ক্রিস্টেন ক্লার্ক এক বিবৃতিতে স্বীকার করেছেন, যেসব আশ্রয়কেন্দ্রে শিশুদের পূর্ণ নিরাপত্তা ও স্বস্তিতে থাকার কথা, সেখানে তাদের উপর যৌন নির্যাতন ও নিপীড়নের ঘটনা অমানবিক, অপমানকর ও বেআইনি। মার্কিন বিচার মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় সাউথ ওয়েস্ট কি নামক কোম্পানির কর্মীদের বিরুদ্ধে অভিবাসী শিশুদের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ আনা হয়েছে। অভিভাবকহীন শিশুদের থাকার জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যে এই বেসরকারি কোম্পানির 29টি আশ্রয় কেন্দ্র রয়েছে। অভিবাসী শিশুদের থাকা খাওয়ার ব্যবস্থা করে এই কোম্পানি মার্কিন সরকারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পায়। মার্কিন আশ্রয় কেন্দ্রগুলোতে অভিবাসী শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা নতুন না হলেও সাম্প্রতিক সময়ে ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে অভিবাসী আসার সংখ্যা বেড়ে যাওয়ায় বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে মার্কিন কর্তৃপক্ষ। বিষয়টি এতটা সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে যে বহু শিশু নির্যাতনের ধকল সইতে না পেরে প্রাণ হারিয়েছে। মার্কিন আশ্রয় কেন্দ্রগুলোতে শিশুদের উপর যৌন নির্যাতন এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। মার্কিন বিচার মন্ত্রণালয়ের অভিযোগে বলা হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা শিশুদের নগ্ন করে ছবি তোলা, তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়া, জড়িয়ে ধরা এবং চূড়ান্ত যৌন নির্যাতন করা এখন এসব কেন্দ্রের কর্মকর্তা ও কর্মীদের দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। মার্কিন বিচার মন্ত্রণালয় এই মামলা দায়ের না করলে অভিবাসী শিশুদের এই করুণ দশার কথা জনসমক্ষেই আসতো না। অবশ্য আমেরিকায় এর আগেও শিশুদের উপর যৌন নির্যাতনের খবর প্রকাশিত হয়েছে। 2020 সালে এরকম একটি আশ্রয় কেন্দ্রে 15 বছর বয়সী একটি কিশোরের উপর যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ পায়। এছাড়া 2022 সালে টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরের একটি আশ্রয় কেন্দ্রের এক কর্মী 5 বছর, 8 বছর ও 11 বছর বয়সী 3টি মেয়ে শিশুর উপর ভয়াবহ যৌন নির্যাতন চালিয়েছে বলে খবর প্রকাশিত হয়। নির্যাতনের শিকার 8 বছরের শিশুটি আদালতকে জানায়, নির্যাতনকারী ব্যক্তি তাকে হুমকি দিয়েছিল, সে যদি নির্যাতনের কথা প্রকাশ করে তাহলে তার পরিবারের সব সদস্যকে হত্যা করা হবে। আমেরিকায় শিশুদের উপর নির্যাতনের একটি চলমান প্রক্রিয়া। আমেরিকার ভুল নীতির কারণে দেশটির অভ্যন্তরে যেমন শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকরা ওইসব দেশে শিশুদের উপরও চালায় ভয়াবহ নির্যাতন। আমেরিকায় এমন সময় শিশুরা এমন অমানবিক নির্যাতনের শিকার যখন এই মার্কিন সরকার বিশ্বব্যাপী শিশু অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রবক্তা। শ্রোতাবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থী যে তৎপরতা চলছে তা ইরানের ইসলামী বিপ্লবের মাধ্যমে অনুপ্রাণিত বলে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইর মন্তব্য। বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সাম্প্রতিক সহিংসতা, বললেন প্রধানমন্ত্রী। সহিংসতার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, দাবি পলকের। বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তার পক্ষে শক্ত অবস্থান নিলেন মমতা ব্যানার্জি। এবং গাজার দেইর আল বালা এলাকার একটি ফিল্ড হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে 35 ফিলিস্তিনির শাহাদাত, বেশিরভাগই নারী ও শিশু।